আজকে 6ই আগস্ট। গতকালকে বাংলাদেশ স্বৈরতন্ত্র হাত থেকে রক্ষা পেয়েছে, নতুন করে বাংলাদেশের স্বাধীনতা হয়েছে। যারা বাংলাদেশি, বাংলা ভাষায় কথা বলেন, তাদের জন্য এটা একটা বড় ব্যাপার। আমার কাছে মনে হয় যে আমি গতকালকে খুবই উল্লসিত ছিলাম এই ব্যাপারটা নিয়ে। সারাটা দিন, গত কয়েকটা দিন আমি আসলে খুবই টেনশনে ছিলাম যে দেশে কি হচ্ছে। এতগুলো মানুষ মারা গিয়েছে, এতগুলো ছাত্র শহীদ হয়েছে, এতগুলো ছাত্রের তাজা রক্ত আমরা হারিয়েছি। সো সবগুলো বিষয় নিয়ে আমি আসলে গত কয়েকটা দিন খুব ভালো ঘুমাতে পারি নাই। সো এইগুলো ফলো করছিলাম। তো তাই আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করছিলাম, যার যেখান থেকে সামর্থ্য আপনারা ছাত্রদের পাশে দাঁড়ান। হয়তো অনেকেই করেছেন, যারা করেছেন তাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ। কারণ আপনাদের অক্লান্ত পরিশ্রমের কারণেই আমাদের দেশটা আবার নতুন করে স্বাধীনতা পেয়েছে। এবং এই স্বাধীন দেশের এখন সত্যি বলতে কি, এই দেশটা এখন যুদ্ধবিধ্বস্ত দেশের মতো। এই দেশটাকে আবার নতুন করে গড়ে তোলার দায়িত্ব কিন্তু আমাদেরই। আমরা চেষ্টা করব এখন কোনো ধরনের অন্যায়কে প্রশ্রয় না দিতে, কোনো ধরনের নতুন করে পরিবারতন্ত্র বা এরকম স্বৈরতন্ত্র যেন আবার নতুন করে গেড়ে বসতে না পারে আমাদের রাজনীতিতে বা আমাদের দেশে, সেদিকেও আমাদেরকে নজর রাখতে হবে। সবাই এগেইন, এখন আমাদের দায়িত্ব আরও বেশি। সবাই আমাদের জায়গা থেকে সর্বোচ্চটা দেশের জন্য করার চেষ্টা করব। আমরা স্বাধীন দেশ হিসাবে আমার খুবই ভালো লাগছে। সত্যি বলতে কি, আপনাদেরকে আসলে যদি আমার ভালো লাগাটা কোনোভাবে দেখাতে পারতাম, তাহলে হয়তো আরেকটু বুঝতে পারতেন যে কতটুকু ভালো লাগছে। এনিওয়েজ, আমি স্বাধীন বাংলাদেশের পক্ষ থেকে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। অফকোর্স এই যে যারা শহীদ হয়েছে তাদের প্রত্যেকের জন্য রয়েছে আমাদের গল্পকরণের চ্যানেলের পক্ষ থেকে দোয়া। আল্লাহ যেন তাদেরকে বেহেশতের সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করেন। আর তাদের পরিবারকে অবশ্যই পরিবারের জন্য দোয়া রইল, যেন তারা এই শোক বইবার শক্তি আল্লাহ তাদেরকে দেন। চলুন শুরু করি। নতুন উদ্যমে আমরা শুনছিলাম হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প মর্নিং স্টারের 6ষ্ঠ পর্ব আজ। এবার যেন সত্যি জেগে উঠল তোয়া। চোখ কচলে তাকালো এদিক ওদিক। আস্তি ঘুমিয়ে আছে এখনো। বিছানার পাশে টেবিলের উপর সাজানো রয়েছে রূপোর পানপাত্রে পানি আর সোনার থালায় রুটি। আর বিছানার পায়ের কাছে সত্যি দাঁড়িয়ে আছে ওর নিজের আলোকময় অবয়ব, যার গায়ে রাজকীয় পোশাক, মাথায় জোড়া মুকুট। কে তুমি? কি তুমি? চিৎকার করে উঠল তোয়া। কোনো দেবী না আত্মা, নাকি নিছকই ঠাট্টা, উন্মাদ মস্তিষ্কের কল্পনা? কোনোটাই না, ও ভোরের তারা। আমি তুমি, তোমার সত্তা, তোমার পিতা আমেন তোমার জন্মের সময় আমাকে তোমার ভেতরে পাঠিয়ে দেন। তোমার মনে নেই ছোটবেলায় আমরা একসাথে খেলা করতাম? হ্যাঁ, মনে আছে, বলল তোয়া। তুমি মন্দিরের পুকুরে কুমির দেখতে যাওয়ায় বিপদ সম্পর্কে সতর্ক করেছিলে, কিন্তু তারপর আর কখনো দেখিনি তোমাকে। সশরীরে আমার সামনে আসার ক্ষমতা তুমি কোথায় পেলে? আস্তির জাদু। তোমাকে রক্ষা করার জন্য উপর থেকে তাকে ক্ষমতা দেয়া হয়েছে। সেই ক্ষমতায় আমি ক্ষমতা পেয়েছি। নেতের তোয়া, জেনে রাখো, তুমি সব সময় আমাকে দেখতে না পেলেও আমি তোমার চিরসাথী। জীবনে আমি তোমার সঙ্গী, মরণের পরেও থাকবো সঙ্গে। সমাধি গৃহে তোমাকে পাহারা দেব পুনরুত্থানের দিন পর্যন্ত। আমার আছে ক্ষমতা, গোপন জ্ঞান, যা তোমার ভেতরে বাস করে, কিন্তু তুমি তা ধরতে পারো না। আমি স্মরণ করতে পারি অতীত, অনন্ত অতীত, যা তুমি ভুলে গেছ। আমি দেখতে পাই ভবিষ্যৎ, অসীম ভবিষ্যৎ, যা তুমি ভুলে গেছ। আর আমি দেখতে পাই ভবিষ্যৎ, অসীম ভবিষ্যৎ, যা তোমার অগোচরে রয়েছে। আমি দেবতাদের মুখের দিকে তাকাই, শুনতে পাই তাদের কণ্ঠস্বর। নিয়তি তার গ্রন্থ আমাকে পড়তে দেয়। আমি ঘুমিয়ে থাকি তার সান্নিধ্যে, যিনি আমাকে পাঠিয়েছেন, এবং যাত্রা শেষে আমাকে কোলে নিয়ে যার যার কাছে আমি ফিরে যাব। ও ভোরের তারা, আস্তির মন্ত্র আমাকে শরীর দিয়েছে, আমেনের শক্তি দিয়েছে পায়ের উপর দাঁড়ানোর ক্ষমতা। আমি তোমার দাসী, হুকুম পালনের জন্য হাজির।
বিস্মিত হতভম্ব তুয়া সন্ত্রস্ত কণ্ঠে ডেকে উঠল, উঠো দাইমা, উঠো, আমি পাগল হয়ে গেছি। আমার মনে হচ্ছে উপর থেকে আসা এক দূত আমারই রূপ ধরে আমার সামনে দাঁড়িয়ে আমার সাথে কথা বলছে। আস্তি চোখ মেলতেই দেখলেন আলোকময় মূর্তিটা। তাড়াতাড়ি উঠে বসে তাকে অভিবাদন জানালেন তিনি, তবে কিছু বললেন না। বসো, বলল তুয়ারকা, আমার কথা শুনো। খুব কম সময়, মন্ত্রের প্রভাব যতক্ষণ থাকবে কেবল ততক্ষণে আমি থাকতে পারবো। তুমি বলো, আমি যার তার ইচ্ছে কি? আমি নিজের মতো করে পূরণ করব সেই ইচ্ছা। ওই যে ওখানে খাবার আছে, পানি খেয়ে জল খেয়ে তারপর বলো। আস্তি খেয়ে নিলেন, পরিতৃপ্তির সঙ্গেই খেলেন। তারপর কি আশ্চর্য, অদৃশ্য হয়ে গেল সোনার থালা, রূপোর পানপাত্র। রাজকীয় নক্ষত্রের ছায়া, আমার উচ্চারণ করা মন্ত্র ধারণ করে তুমি দৃশ্যমান রূপ পেয়েছ। আমাদের সমস্যার কথা বলছি তোমাকে। এখানে আমরা বন্দী, আমাদের খাবার পানীয় বন্ধ করে দেওয়া হয়েছে, আমাদের বেরোনো সব পথ বন্ধ। এসব করেছে আবি, যাকে রানী ঘৃণা করে। রানী বেঁচে থাকলে আবি তাকে বিয়ে করবে, আর মারা গেলে সে দখল করে নেবে সিংহাসন। এই অবস্থায় আমাদের বুদ্ধি আর কাজ করছে না। তুমি বলে দাও, এই নক্ষত্র আর নির্ধারিত সময়ের আগেই যেন ডুবে না যায়, তার জন্য আমরা কি করব? এটুকুই তোমাদের চাওয়া? জিজ্ঞেস করল তোয়ার দ্বিতীয় সত্তা। না, এবার কথা বলে উঠল তোয়া। আমি একা জলজল করতে চাই না, আমার আকাশ ভাগ করে নেয়ার জন্য আরেকটা নক্ষত্র চাই আমি। তোমার কি বিশ্বাস আছে তার নির্দেশ পালনের ইচ্ছা? বিশ্বাস আর ইচ্ছা ছাড়া আমার পক্ষে কিছু করা সম্ভব নয়। আস্তি তোয়ার দিকে তাকালেন, সম্মতির ভঙ্গিতে মাথা ঝাঁকালো তোয়া। হ্যাঁ, আমাদের বিশ্বাস আছে, নির্দেশ পালনেরও ইচ্ছা আছে, বললেন আস্তি। তাহলে তাই হোক, বলল তোয়ার ছায়া। কিছুক্ষণের মধ্যেই আবি এসে জানতে চাইবে রানী তার স্ত্রী হতে রাজি কি নাকি মৃত্যু না হওয়া পর্যন্ত এখানেই বন্দী থাকতে চায়। আমি রানীর রূপ ধরে বসে আছি, আমি তার স্ত্রী হয়ে যাব, এমন স্ত্রী যা কোনো পুরুষ আগে কখনো পায়নি। আবি বুঝবে তাকে যে ঘৃণা করে, তার আত্মার সঙ্গে বিয়ের ফল কেমন ভয়াবহ হতে পারে। তার কায়ের উদ্দেশ্য বুঝতে পেরে মুচকি হাসল তোয়া। মানে, তুমি আমার আসনে বসবে আর তোমার স্বামী হয়ে আবি বসবে ফারাওয়ের সিংহাসনে, এবং হারে হারে টের পাবে মজার সব। কিন্তু মিশর আর আমার জনগণের কি হবে? মিশর আর তোমার প্রজাদের জন্য দুশ্চিন্তা করো না ভোরের তারা। তুমি ফিরে এসে দাবি করা মাত্র এইসব তুমি ফিরে পাবে। আমার এই দাইমা আর আমার কি হবে? জিজ্ঞেস করল তোয়া। তুয়ার দ্বিতীয় সত্তা তার রাজদণ্ড তুলে জানালার দিকে ইঙ্গিত করল। ওপাশে কয়েকশো হাত নিচে বয়ে চলছে নীলের জল। আত্মবিশ্বাস নিয়ে ঝাঁপ দাও, নীলনদ তোমাদের আশ্রয় দেবে। তুয়া আর আস্তি একে অন্যের দিকে তাকালেন। তার মানে বিশ্বাস করে ওসিরিসের হাতে তুলে দিতে হবে নিজেদের, বলল তুয়া। এখান থেকে পরে বেঁচে থাকার আশা কেউ করতে পারে না। তাই তোমার মনে হয় ভোরের তারা? একটু আগে যে বিশ্বাসের প্রতিশ্রুতি দিলে, কোথায় গেল তা? আর কিছু আমি বলতে পারবো না, যা বললাম করো, নয়তো বিদায় দাও আমাকে। আবিকে কি বলবে তা ঠিক করে ফেলো। কায়ের কথা শেষ হওয়ার আগেই নিচ থেকে ভেসে এলো মন্দিরের ভারী ব্রোঞ্জের ফটক খোলার আওয়াজ। কেঁপে উঠল তোয়ার বুকের ভেতরটা। লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, আমি কি করব ঠিক করে ফেলেছি। ফারাওয়ের মেয়ে রানী নেতের তোয়া, ভীতু একটা, কেউ কোনোদিন বলতে পারবে না। আবির বাহুলগ্ন হওয়া বা কারা প্রকোষ্ঠে তিলে তিলে মরার চেয়ে ওসিরিসের পদতলে ঠাঁই নেওয়া অনেক সম্মানের। আমেনের উপর এবং আমার ছায়া তোমার উপর আস্থা স্থাপন করছি। আস্তির দিকে তাকালো তোয়ারকা। আমার রানী যেখানে যাবে আমিও সেখানে যাব। সেটা যদি পরলোক হয় তাহলেও দুঃখ নেই, মারমিস অপেক্ষা করছে সেখানে। কি আমাদের করতে হবে বলো?
তুয়া আর আস্তিকে সরু জানালাটার উপর উঠে হাত ধরাধরি করে দাঁড়াতে বলল কাক। তারপর রাজদণ্ড তুলে কয়েকটা শব্দ উচ্চারণ করল। সঙ্গে সঙ্গে চোখে তীব্র আলোর ঝলকানি দেখল তুয়া আর আস্তি। কপালে লাগলো তীব্র বাতাসের ঝাপটা। আর কিছু মনে নেই তাদের। যে রাতে নেতের তুয়া কাকে আবাহন করে আনা হলো, সেই রাতেই জাদুকর কাকু আর ফারাওয়ের একান্ত পরিচারিকা মেরিত্রা কাকুর সেই মিনারের উপরে ঘরে বসে আছে। তোমাকে তো সন্ত্রস্ত দেখাচ্ছে কেন? মেরিত্রাকে জিজ্ঞেস করলো কাকু। সব ভালো ভালো হয়ে গেছে, এখন আর চিন্তা কি? শ্বেত নিজে যদি ওই জাদুর মূর্তি তৈরি করতেন তাহলে বোধহয় এত ভালো কাজ করতো না। ভালোই বটে, ঝাঁঝিয়ে উঠল মেরিত্রা। তুমি আমার সঙ্গে জঘন্য কৌশল করেছো কাকু। কথা ছিল আমি ফারাওকে খোঁড়া করে দিতে সাহায্য করব, তাকে হত্যা করতে নয়। চুপ চুপ, কি বলছো তুমি প্রিয়তমা? হত্যা এক ভয়ঙ্কর শব্দ, আর যারা তা করে কখনো কখনো তাদের জীবনে নেমে আসে ভয়াবহ মৃত্যু। কোনো নির্বোধ পুরোহিত যদি পুতুলটাকে পূজাবিধির উপর রেখে পুড়িয়ে দিয়ে থাকে তাহলে তোমার দোষ কোথায়? দোষ আমার নয়, ওই পুরোহিতেরও নয়। দোষ তোমার আর ওই শোর আবির আর তোমাদের দুজনের মালিক শ্বেতের। কিন্তু দোষ পড়বে আমারই ঘাড়ে। রানী আর আস্তি সত্য জানে, এবং আজ হোক কাল হোক তা প্রকাশ পাবে। যখন ডাইনি বলে আমাকে পুড়িয়ে মারা হবে, পাঠিয়ে দেওয়া হবে পাতালপুরীতে, আর তখন আমার হাতে থাকবে ফারাওয়ের রক্ত, যিনি কখনো আমার ভালো ছাড়া মন্দ করেননি। তখন কি করা হবে আমার? মেরিত্রার এই প্রশ্নের জবাব কাকুর জানা নেই। উঠে লম্বা গাল চুলকাতে চুলকাতে তার সামনে গিয়ে দাঁড়ালো অশুভ এক হাসি জাদুকরের মুখে। দেখে গা জ্বলে গেল মেরিত্রার। জঙ্গলির মতো দাঁত বের করে হেসো না, বলল সে। এই অশুভ খেলার শেষ কোথায় বলবে আমাকে? শেষ নিয়ে ভেবে মাথা নষ্ট করার কোনো দরকার আছে সুন্দরী? শেষ কত দূরে কে বলতে পারে? বড় দার্শনিকেরা বলেন এই ধরনের ব্যাপার কখনো শেষ হয় না। সেই পবিত্র চিহ্ন দেখনি? একটা সাপ পুরো পৃথিবীকে বেষ্টন করে নিজের লেজ নিয়ে নিজে কামড়ে ধরে আছে। এর অর্থ কি? যেখানে শুরু সেখানেই শেষ, বা যেখানে শেষ সেখানেই শুরু। যেমন সমাধিগৃহে। তোমার ওই সাপ আর সমাধিগৃহের কথা বন্ধ করবে? চিৎকার করে উঠল মেরিত্রা। এই দুটোর কথা ভাবলেই গা শিউরে উঠে আমার। ঠিক বলেছ প্রিয়তমা, আমাদের মিশরীয়দের একটা বড় দোষ। সমাধিগৃহ আর তার উপরে কি আছে এইসব নিয়ে বেশি মাথা ঘামায় না। ভাগ্য ভালো, উপরে যা আছে বলে বলা হয়, তা নিয়ে সন্দেহ আছে। সুতরাং সমাধিগৃহ আর মৃতদেহদের কথা রেখে আমরা প্রাসাদ এবং জীবনের দিকে মুখ ফেরাই। যা বলছিলাম, দুর্ঘটনাক্রমে ফারাও এবং তার রক্ষী দল এবং আবির 4 বৈধ পুত্র মারা যাওয়ায় আমরা ব্যথিত, মর্মাহত। তারপরেও এ পর্যন্ত সবকিছু ভালোভাবে এগিয়েছে। আজ আমি কুমারের কাছ থেকে প্রধানমন্ত্রী এবং রাজার প্রধান সহচর হিসাবে নিয়োগপত্র পেয়েছি। আজই নিয়ম মাফিক আনুষ্ঠানিকতায় তুমি আমার স্ত্রী হয়েছ। প্রধানমন্ত্রী হিসাবে আমার নিয়োগ হাবি সিংহাসনে বসার দিন থেকে কার্যকর হবে। একই দিন থেকে আমার সঙ্গে সঙ্গে তুমি হবে মিশরের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি। এর আগে কি ছিলে? ফারাওয়ের পরিচারিকা, বই তো কিছু নয়। রক্তমাখা রাষ্ট্রীয় আসনের চাইতে পরিচারিকার সাধারণ তেপায়াও বসার জন্য বেশি আরামের। শোনো কাকু, সত্যি আমার ভয় করছে। তুমি দাবি করো তুমি মহাজ্ঞানী, ভবিষ্যৎ পড়তে পারো। আমি জানতে চাই ভবিষ্যৎ। তুমি যদি হাতুড়ে ধোঁকাবাজ না হও তো বলো আমাদের সামনে কি আছে? হাতুড়ে ধোঁকাবাজ? ফারাওয়ের মূর্তি দিয়ে কি কাণ্ড কারখানা করলাম তা দেখার পরেও তুমি বলতে পারলে কথা? এমনও তো হতে পারে ঘটনাচক্রে এসব ঘটে গেছে। ফারাও বহু বছর ধরে অসুস্থ, মাত্র কমাস আগে বড় এক আঘাত সামলে উঠেছেন। তুমি যদি ধোঁকাবাজ না হও তো ওই জাদুরগুলোকে দেখাও ভবিষ্যৎ। যত খারাপই হোক আমি দেখতে চাই, যাতে করে মানসিক প্রস্তুতি নিয়ে রাখতে পারি। ঠিক আছে প্রিয়তমা স্ত্রী, চেষ্টা করে দেখা যাক। কিন্তু রাগ করো না, এসব দেখবার জন্য যে ধরনের শান্ত সমাহিত মন লাগে তোমার এই মুহূর্তে তা নেই। তবু চেষ্টা করছি। এখানে বসো,
স্থির দৃষ্টিতে তাকাও। আমি যখন মন্ত্র পড়ি কোনো কথা বলো না। কাকু স্ফটিক গোলকটা নামিয়ে এনে টেবিলের উপর স্থাপন করল। দুজন ওটার দিকে তাকালো। কাকু বিড়বিড় করে মন্ত্র পড়তে শুরু করলো। অনেকক্ষণ তাকিয়ে থেকেও কিছু দেখতে পেল না মেরিত্রা। তারপর হঠাৎ অস্পষ্ট একটা ছায়া ভেসে উঠল গোলকের ভেতর। আস্তে আস্তে ছায়াটা স্পষ্ট হলো। মৃত ফারাওয়ের মমি করা দেহ। পর মুহূর্তে আতঙ্কে চিৎকার করে উঠল মেরিত্রা। ফারাওয়ের মমির একটা হাত কাপড়ের বাঁধন থেকে বেরিয়ে ঘুষি মারার ভঙ্গিতে ছুটে আসছে। সেই ঘুষির আঘাতেই যেন স্ফটিক গোলকটা টুকরো টুকরো হয়ে ছিটকে পড়ল চারদিকে। একটা টুকরো সাঁ করে এসে লাগলো মেরিত্রার মুখে। চিত হয়ে মাটিতে পড়ে গেল সে। ব্যথায় এবং ভয়ে চিৎকার করতে চলল সমানে। কাঁচের আঘাতে তার সামনের দুটো দাঁত পড়ে গেছে। ঠোঁট কেটে রক্ত পড়ছে দরদর করে। আর কাকু লাফ দিয়ে ছুটে চলেছে পালাবার জন্য। তবে দরজার কাছে গিয়ে দ্বিতীয়বার ভেবে সে রয়ে গেল ঘরে। আতঙ্কে তার দেহ কাঁপছে থরথর করে। অনেকক্ষণ পর চিৎকার থামিয়ে উঠে দাঁড়ালো মেরিত্রা। মুখ থেকে রক্ত মুছতে মুছতে বলল, কি হলো এটা? জানি না, তোতলাতে তোতলাতে বলল কাকু। মনে হচ্ছে দেবতারা আমাদের ভবিষ্যৎ দেখতে দিতে চান না। বর্তমান নিয়ে সন্তুষ্ট থাকো মেরিত্রা। বর্তমান নিয়ে সন্তুষ্ট থাকবো? খেকে উঠল মেরিত্রা। বর্তমান আমাকে কি দিয়েছে দেখেছ? মুখ ভর্তি রক্ত আর ওপরানো দাঁত। আমার সুন্দর মুখটা শেষ হয়ে গেল চিরদিনের জন্য। এখন থেকে আমি বুড়ি হাবড়ি। ফারাও নিজের হাতে ঘুষি মেরে গোলকটা ভেঙে আমার মুখের দিকে কাঁচ ছুড়ে দিয়েছে। আমি দেখেছি। তুমি তাকে ওখানে এনে বসিয়েছিলে। হতভাগা বোরা, আমি শোধ নেব। লাফ দিয়ে গিয়ে জ্যোতিষীর টুপি আর তার নিচের পরচোলা খামচে খুলে নিয়ে মেরিত্রা তার টাক মাথার সামনে চট থাপ্পড় মেরে চলল। কাকু হাত পা ছুঁড়ে যখন মাথা বাঁচাতে পারল না, তখন মাফ চাইতে শুরু করলো অনুনয় বিনয় করে। ঠিক সেই সময় ঝট করে দরজা খুলে গেল। হাঁপাতে হাঁপাতে ঘরে ঢুকল অর্ধনগ্ন এক লোক। মুখটা তার আতঙ্কে কাগজের মতো সাদা হলেও কুমার আবিকে চিনতে অসুবিধা হলো না মেরিত্রা বা কাকুর। কি হচ্ছে এখানে? হুঙ্কার ছাড়ল আবি। এই নাকি তোমার রাত জেগে গণা পড়া করা? জি না মহামান্য প্রভু। মেরিত্রার দিক থেকে চোখ না সরিয়ে কুর্নিশ করার চেষ্টা করল কাকু। নিশ্চয় না সম্মানিত কুমার, এই একটু দাম্পত্য কলহ আর কি। এই বুনো বিল্লির মতো মহিলাকে আজ আমি বিয়ে করেছি। একটা দুর্ঘটনা ঘটে যাওয়ায় আমার উপর মেজাজ দেখাচ্ছিল। আবার বলো ওই কথা? তোমাকে আমি ওই জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দেব। তখন জাদু খাটিয়ে দেখো নিজের শক্ত শান নরম হয় কিনা। দেখুন মাননীয় কুমার, ওর অভিশপ্ত জাদু দিয়ে কি করেছে আমার। ভাঙা দাঁত দুটো হাতে নিয়ে দেখালো মেরিত্রা। বলে চলল, ওই স্ফটিক গোলকের ভেতর ফারাওয়ের আত্মা ডেকে এনে আমাকে মারতে চেয়েছিল। ভেতর থেকে ঘুষি মেরে ফারাও গোলকটা ভেঙে টুকরো টুকরো করে ফেলল। চুপ কর মেয়ে মানুষ, চেঁচিয়ে উঠল আবি। নইলে চাপকে তোর পিঠের ছাল ছাড়িয়ে নেব। কাকু, ফারাওয়ের আত্মা নিয়ে কি বলছে ও? ওই আত্মা কি সব জায়গায় আছে? আমি তো ফারাওয়ের আত্মা নিয়ে কথা বলতে এসেছি। উত্তর ভূখণ্ডের মাননীয় শাসক, রাজকীয় রক্তধারার মহান বাহক, শিগগিরই যিনি ফারাও হবেন। চুপ গর্ধব, খেকে উঠল আবি। বন্ধ করো তোমার গালভর উপাধি আওড়ানো। আমি যা বলছি শোনো। আমার পরামর্শ দরকার। তুমি যদি তা দিতে না পারো, অন্য কারো কাছে যেতে হবে আমাকে। একটু আগে আমি যখন ঘুমিয়েছিলাম, ভয়ানক এক স্বপ্ন দেখেছি। দেখলাম আমি জেগে গেছি এবং আমার পাশে কারো শুয়ে থাকার ওজন অনুভব করছি। তাকিয়ে দেখি ফারাও, আমার ভাই, মমির কাপড় জড়ানো অবস্থায় শুয়ে আছে আমার পাশে। আর আমি তো গোলকের ভিতর তাই দেখেছি, বাধা দিয়ে বলল মেরিত্রা। আপনাকেও কি ঘুষি মেরেছে মাননীয় কুমার? তার চেয়েও খারাপ। আমার সঙ্গে কথা বলেছে তুমি আমার ভাই, তোমার সব অপরাধ আমি ক্ষমা করেছিলাম। আর তুমি সাপের মতো এক নারী যাকে আমি বুকে করে রেখেছিলাম, তাকে আর তোমার ভৃত্য কৃষ্ণ হৃদয়ের জ্যোতিষীকে নিয়ে আমাকে হত্যা করেছ। শুধু তাই নয়, তুমি দুই ভূখণ্ডের রানী, আমেনের রাজকীয় কন্যার চাচা হয়েও ওর রূপ আর আমার সিংহাসনের লোভে পাগল হয়ে ওকে
আষ্টি সহ না খাইয়ে মারার ব্যবস্থা করেছ? তোমার জন্য দেবতাদের পাঠানো এক বার্তা নিয়ে এসেছি আমি। শোনো, দেবতারা তোমার ওই পাপের কথা লিখে রেখেছেন। শেষ বিচারের দিন তোমার ওইসব অপরাধের বিচার হবে। তখন তোমার ডান পাশে থাকবেন ত্রাণকর্তা ওসিরিস আর বাম পাশের আত্মার খাদক। আবি, তোমার জন্য দেবতাদের বার্তা এই: সকালে শেখেত এর মন্দিরে গিয়ে তোমার কামনার রাজকীয় সুন্দরীকে পাবে। তাকে তোমার বাসনা মতো বিয়ে করো। এ আর আপত্তি করবে না। বিয়ে করবে ধুমধামের সাথে। তারপর রাজকীয় স্ত্রীর অধিকারে মিশর শাসন করো, যতদিন না দেখা হয় রামেশ আর এক ভিক্ষুকের সাথে। রামেশকে চিনতে পারছো তো? আমার মতোই যাকে তুমি হত্যা করেছ, সেই মানমিসের পুত্র রামেশ। আর ভিক্ষুক বিশেষ এক বার্তা নিয়ে আসবে সে। ও আবি, আমার দেহটা ধিবিতে নিয়ে গিয়ে আমার তৈরি করানো সমাধি মন্দিরে সমাহিত করো। তারপর বসো আমার সিংহাসনে। শাসন করো যাকে তুমি বিয়ে করবে সেই রাজকীয় রূপসীর নির্দেশ মতো। জেনে রাখো, তার নির্দেশ তোমাকে পালন করতেই হবে। সব কিছু খুব তাড়াতাড়ি করবে, কারণ সময় খুবই কম। আমার সমাধির পাশেই তোমার জন্য একটা কবর খুঁড়ে রেখো। তুমি মারা যাবার পর আমার এই কা তোমার সাথে দেখা করতে আসবে, যেমন এসেছে এই রাতে। এরপরই ফারাওয়ের কা নাকি দেহ আমি জানি না, কথা বন্ধ করে হিমশীতল চোখে আমার দিকে তাকিয়ে শুয়ে রইল আমার পাশে। একসময় আমার মৃত 4 ছেলের আত্মারা এসে তাকে নিয়ে চলে গেল। এ সময় আমার ঘুম ভেঙে গেল। থরথর করে কাঁপছিলাম আমি তখন। এক মুহূর্ত দেরি না করে ছুটে এসেছি তোমার কাছে এই স্বপ্নের অর্থ জানার জন্য। আর এসে দেখি ফারাওয়ের ক্ষয়ে যাওয়া জুতো, যেটা আমি বহুদিন আগে পা থেকে খুলে ফেলে দিয়েছিলাম। সেই ছোটজাত ছিনালটার সঙ্গে তুমি রং তামাশা করছো। এসব কথা পছন্দ হওয়ার কথা নয় মেরিত্রার। সে কিছু একটা জবাব দিতে যাচ্ছিল, কিন্তু আবি আর কাকু এমন আগুন ঝরা চোখে তাকিয়ে আছে তার দিকে, সে চুপ হয়ে গেল। এই স্বপ্নের অর্থ কি বলো কাকু? মনটা আমি কিছুতেই স্থির করতে পারছি না, বলে চলল আবি। যদি না বলতে পারো যে পথ তোমাকে দিয়েছি তা কেড়ে নেব, আর যতক্ষণ না বলার মতো বুদ্ধি ফিরে আসে ততক্ষণ তোমাকে চাপকানো হবে। তুমি আমাকে এই পথে এনেছ, দেবতাদের কসম, তোমাকে আমার নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। বিপদ টের পেয়ে একেবারে শান্ত হয়ে গেল কাকু। বলল, এটা যেমন সত্য আমিও আপনাকে এ পথে এই উচ্চ সোনালী পথে এনেছি, তেমনি এটাও সত্য শুরু থেকে আমি আপনাকে নিরাপদে রেখেছি। আমার পরামর্শ না পেলে অনেক আগেই আপনি বিশ্বাসঘাতকে পরিণত হয়ে মানুষের স্মৃতি থেকে মুছে যেতেন। মনে পড়ে সেই রাতের কথা, যে রাতে আপনি ফারাওয়ের হৃদয়ে ছোবল বর্ষণের কথা ভেবেছিলেন। আমি সেদিন আপনাকে সুবুদ্ধি দিয়ে নিরস্ত্র রেখেছিলাম। এরপরেও কতবার আপনাকে সৎ পরামর্শ দিয়েছি, মনে করে দেখুন। ভবিষ্যতেও কুমার, আমার সহায়তার উপর নির্ভর করে আপনি সোজা থাকবেন না, পড়ে যাবেন। আপনার যদি অন্যরকম মনে হয়, অন্য কোনো জ্ঞানী ব্যক্তিকে নিয়োগ করুন উপদেষ্টা হিসেবে, আর আমাকে যত খুশি চাপকান। এখন বলুন, আমি পরামর্শ দেব না আপনি অন্য কোনো উপদেষ্টা নিয়োগ করবেন? তুমি দাও, বিরস মুখে বলল আবি। আমরা একই জালের মাছ, ভালো হোক মন্দ হোক, শেষ পর্যন্ত আমাদের একই সাথে চলতে হবে। চিন্তা করো না, ক্ষমতা আমার হাতে আসা মাত্রই প্রতিশ্রুত পথ তুমি পাবে। এইমাত্র আপনি চাবুকের প্রতিশ্রুতি দিয়েছেন, পরচুলাটা মাথায় বসাতে বসাতে বলল কাকু। যাক সেটা, এখন আপনার স্বপ্নের কথায় আসি। আমার তো মনে হচ্ছে এর অর্থ ভালো। ফারাও কি রূপ ধরে আপনার কাছে এসেছে? জীবিত আত্মা হিসেবে নয়, বরং মৃত মানুষ হিসেবে। মরা মানুষের তোয়াক্কা করে না। একটা গামলায় পানিতে ঠোঁটের ক্ষতস্থান ধুচ্ছিল মেরিত্রা। সে উঠে বসল। আমি করি, বিশেষ করে যখন তা ভাঙা কাঁচ দিয়ে আমার মুখ কেটে দেয়, দাঁত উপড়ে ফেলে। ঠোঁটের বলে তো জিভ কেটে নিলে ভালো হতো, বলল আবি। কাকু, বলে যাও, ওর কথায় কান দিও না। কি বলবো ফারাওয়ের মৃতদেহ? আপনি মিশরের রানীকে বিয়ে করে তার অধিকারের দেশ শাসন করবেন,
এবং রাজার আসনে বসবেন। আপনি কি তাই চাইছেন না? এই ইচ্ছা পূরণের জন্য কি এত বছর ধরে চেষ্টা করছেন না? হ্যাঁ, সেটা ঠিক, কিন্তু কাকু, তুমি জৈনক রামেশ আর এক ভিখারি আর আমার কবর খোঁড়ার কথা ভুলে গেছো? রামেশ, মেরিত্রা ও ব্যাপারে আপনাকে ভালো বলতে পারবে কুমার। ও এক উন্মাদ সেনা কর্মকর্তা কেশের যুবরাজকে হত্যা করেছে। কেলেঙ্কারি ছাড়াও যাতে ঘটনাটা শেষ হয় সেই জন্য নেতৃত্ব তাকে কেশ পাঠিয়ে দেন। ওর সেখান থেকে বেঁচে ফিরে আসার সম্ভাবনা খুবই কম। যদি কখনো আসেও, কোনো ভিক্ষুককে সঙ্গে নিয়ে ওর পাওনা শাস্তি ওকে দিতে হবে। কিন্তু কাকু, ফিরে এলে রানী ওকে কি বলবে? নানা রকম কাহিনী শুনি। সব মিথ্যে কথা কুমার। আমাথেলকে খুন করার পরপরই রানী ওকে প্রাণদণ্ড দিতেন, আর পালক মা আসতেই তার স্বামী মারমিস প্রভাবিত করায় পারেননি। এই রামেশ হচ্ছে আগের ফারাও বংশের শেষ উত্তরাধিকারী। বুঝতেই পারছেন, বিয়ের পর আমেনের তার আকাশে কোনো প্রতিদ্বন্দ্বী রাখতে চাইবেন না। আর কোনো ভিখারি যদি কোনো বার্তা নিয়ে আসে, তার মর্ম হবে মিশরের সঙ্গে সঙ্গে কেশ রাজ্যেরও রাজা আপনি। বার্তা যদি অন্য কিছু হয়, তাহলেও আপনি রামেশকে হত্যা করে আপনার ভবিষ্যৎ নিষ্কণ্ঠ করতে পারবেন। স্বস্তি ফিরে আসতে শুরু করেছে আবির মনে। বলল সে, একটু ঝুঁকি আমি নিতে পারবো, কিন্তু ফারাও যে সমাধি গৃহে আর কবর খোঁড়ার কথা বলল, তার অর্থ কি? যেহেতু তিনি মারা গেছেন, তার একটা ভালো, তার নিজের তৈরি সমাধিগৃহ চাইবে, এটাই স্বাভাবিক। নীতিগতভাবে আমাদের তা দেওয়া উচিত। এর বাইরে যা বলা হয়েছে তাও খুব স্বাভাবিক। আমরা যারা 7 বা তার চেয়েও বেশিবার নীলের কুল প্লাবিত হতে দেখেছি, তাদের তো সমাধিগৃহের কথা মাথায় রাখা দরকার। তবে যখন আমরা সমাধিগৃহে পৌঁছাবো এ ব্যাপারটা নিয়ে, তখন মাথা ঘামালেও অসুবিধা নেই। আর তার আগ পর্যন্ত জীবন নিয়ে আমাদের সন্তুষ্ট থাকা কর্তব্য। আর যত দূর সম্ভব জীবন উপভোগ করে নেওয়া উচিত, যেমন সিংহাসনে আরোহণ করা বা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরীর ভালোবাসা পাওয়া, ইত্যাদি ইত্যাদি। আপনার ফসল পাকা মাত্রই কেটে ঘরে তুলুন। আগামী বছর ফসল হবে কি না, বা ফারাওয়ের সেই ফসলের তৈরি রুটি খেয়ে শেষ করবে কি না, তা নিয়ে এখন মাথা নষ্ট করা অর্থহীন। ফারাওয়ের বা আমিনের মেয়েই এখন আপনার বিবেচনার বিষয়, ফারাওয়ের প্রেতাত্মা নয়। ঠিক বলেছ ভবিষ্যৎবক্তা, এই মেয়েটা এখন আমার বিবেচ্য বিষয়। হ্যাঁ কুমার, দুশ্চিন্তা দূর করুন। সামনে আপনার উজ্জ্বল ভবিষ্যৎ। যে সোনালী সড়ক আমি আপনার বিজয়ী পায়ের সামনে খুলে দিয়েছি, তা আপনাকে নিয়ে যাবে সেই ভবিষ্যতের পানে। অথচ আপনি আমাকে চাবুক মারার ভয় দেখিয়েছেন। আমি আপনাকে বুদ্ধি দিয়েছি কিভাবে ফারাওকে মেমবিসে আটকানো যায়। মোমের মূর্তির সহায়তায় ফারাওকে অসুস্থ করে ফেলা, সেটাও আমার কাজ। এই মেরিত্রা, যাকে একদিন আপনি বের করে দিয়েছিলেন, অবশ্য এসব ব্যাপারে আমাকে যথেষ্ট সাহায্য করেছ। মন থেকে সব সন্দেহ দূর করুন কুমার। আপনি যে স্বপ্ন দেখেছেন তা সুস্বপ্ন, মোটেই দুঃস্বপ্ন নয়। আপনার 4 ছেলের আত্মা যে দেখা দিয়েছে, এর অর্থ হচ্ছে আপনার পরিবারের অগ্রযাত্রা প্রতিহত হল। যাই বলো, আমার 4 ছেলে সেই অগ্রযাত্রা দেখতে পাবে না কাকু, ওরা মৃত। বিষণ্ণ কণ্ঠে বলল আবি। ছেলেদের সে সত্যিই ভালোবাসত। তাতে কি কুমার, তারা সাহসের সঙ্গে লড়াই করে মারা গেছেন। আমরা তাদের মৃত্যুতে আন্তরিক শোক করেছি। সবচাইতে বড় কথা, তাদের মৃত্যুতে আপনার উপকার ছাড়া অপকার হয়নি। চিন্তা করে দেখুন, রানীর গর্ভে আপনার যে সন্তান হবে, তার বা তাদের সাথে আপনার ওই ছেলেদের যে ঝুট ঝামেলা হওয়ার আশঙ্কা ছিল, তা চিরতরে দূর হয়ে গেছে। হতে পারে। হাত নেড়ে বেদনাদায়ক প্রসঙ্গটা চাপা দিল আবি। বলে চলল, কিন্তু এই রানী এখনো তো আমার স্ত্রী হয়নি। ওই মিনারে না খেয়ে আছে। এখন কি করণীয় আমার? আমি গিয়ে জোর করে ধরে আনার চেষ্টা করলে ও আত্মহত্যা করবে, আর আমি চুপ করে বসে থাকলে
অল্প সময়ে না খেয়ে মারা যাবে। তার চাইতে বড় কথা, ওখানে যাওয়ার সাহস আমি পাচ্ছি না। মেম্ফিসের জনগণ আমাকে ভালোবাসলেও এখন কানা ঘুষা শুরু করেছে। তারা বলছে মিশরের রানীর অনাহারে মৃত্যু তারা মেনে নেবে না। মেয়েটা ভালোই মন ভুলিয়েছে লোকগুলোর। একে অপূর্ব সুন্দরী, তার উপর কাল সন্ধ্যায় রায়ের যে স্তুতি গান করেছে তাতে সবাই মুগ্ধ। ওর ওই গানের পর রাতে আমার প্রাসাদের বাইরে ওদের চিৎকার শুনেছি। দল বেঁধে ওরা বলছিল, রানীকে খাবার দাও, মুক্তি দাও, নইলে আমরাই তাকে মুক্ত করব। আরও একটা কথা, ভবিষ্যৎ বক্তা, এতক্ষণে নিশ্চয়ই ফারাওয়ে মারা যাওয়া এবং অন্যান্য খবর থিবিতে পৌঁছে গেছে এবং প্রতিশোধ নেয়ার জন্য সেনাবাহিনী তৈরি হতে শুরু করেছে। এই অবস্থায় কি করব আমরা? মৃত ফারাও স্বপ্নে আপনাকে যা করতে বলেছেন, ভোরের আলো ফুটে ওঠার সঙ্গে সঙ্গে শেখেত মন্দিরে যাবেন। দেখবেন রানী আপনার কথা মতো কাজ করতে রাজি। আর কি চাই আপনার? সোজা তাকে প্রাসাদে নিয়ে আসবেন এবং সবার সামনে বিয়ে করবেন এবং তার অধিকারে আর আপনার বাহুবলে মিশর শাসন করবেন। সেটা চেষ্টা করে দেখা যেতে পারে, বলল আবি। তাতে অন্তত এতটুকু বুঝতে পারবো এই স্বপ্নের কতটুকু সত্যি। কিন্তু ওর সঙ্গী আশতি কি হবে? এই আশতি সবসময় রানীকে কুপরামর্শ দেয় কুমার। থুতনিতে চুলকাতে চুলকাতে বলল কাকু। মাথায় যখন দুর্বুদ্ধি খেলা করে তখন এমনি করে থুতনি চুলকায় সে। তাছাড়া ওর বয়স বেশি বলে ক্ষুধা আর শোকে বেশি ভেঙে পড়েছে নিশ্চয়ই। এখনো যদি বেঁচে থাকে মেরিত্রা ওর দায়িত্ব নেবে। তোমরা তো ঘনিষ্ঠ বন্ধু, তাই না মেরিত্রা? খুবই ঘনিষ্ঠ, জবাব দিল মেরিত্রা। একই মালিকের বিড়াল আর পাখির মতো। ওর সঙ্গে অনেক কথা আছে আমার। একটা ব্যাপারে সাবধান করে দেই স্বামী, আশতি মোটেই দুর্বল মেয়ে মানুষ নয়। তোমার জাদু শক্তিশালী, কিন্তু ওর জাদু আরও বেশি শক্তিশালী। ও আমিনের পূজারিনী, তার উপর ওর জাদু ক্ষমতার উৎস দেবতারা, অপদেবতারা নয়। ভোরের প্রথম আলো ফুটে ওঠার সঙ্গে সঙ্গে আবি রাজশিক পোশাক পরে তার উপদেষ্টাদের নিয়ে হাজির হলো শেখেত মন্দিরে। উপদেষ্টাদের মধ্যে আছে কাকু ছাড়াও আবির কয়েকজন বিশ্বস্ত কর্মকর্তা। আরও আছে ছোট এক রক্ষী দল। বিশালবাবু আবির জন্য প্রাসাদ থেকে শেখেত মন্দির পর্যন্ত অতটা পথ হেঁটে যাওয়া কষ্টকর, তাই ও এসেছে পালকিতে করে। ফটকে পালকি থেকে নেমে হেঁটে সে মন্দিরের ভেতরে ঢুকল। হাঁটতে হাঁটতে কাকুকে জিজ্ঞেস করল, কোথায় খুঁজবে রানীকে? একটাই মাত্র জায়গায় মহামান্য কুমার, বলল কাকু। নদীর দিকের মিনারে, ওখানে উপোস করেছে রানী আর আশতি। ও ওই উঁচু মিনারে? বিরক্ত কণ্ঠে বলল আবি। সেদিন জ্ঞান বেড়ে যাবার অবস্থা হয়েছিল অত উপরে উঠতে। ঠিক আছে, চলো। সরু সিঁড়ি বেয়ে উপরে চলে এলো ওরা। আর এক প্রস্ত সিঁড়ি টপকালেই পৌঁছে যাবে তুয়ার ঘর যেখানে, সেই তলায়। সবাইকে থামার নির্দেশ দিল আবি। তাড়াহুড়ার কিছু নেই, বলল সে। এর উপরে তলাতেই আছে রানী, তার সঙ্গে আছে আশতি। আমাদের ধূপধাপ পায়ের আওয়াজ শুনে কি পরামর্শ দেবে কে জানে। রানী গিয়ে মিনারের ছাদ থেকে লাফিয়ে পড়ে প্রাণ বিসর্জন দিয়ে বসতে পারে। আমি একটু দম নেই, তারপর ওখান থেকে ডাকবো। কিছুক্ষণ পর শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হলে আবি বলতে শুরু করল, ও রানী, তোমার ওই শোচনীয় ঘরে আরো শোচনীয় উপবাস বন্ধ করো। আমরা তোমার বিশ্বস্ত প্রজা, তোমাকে আমার যোগ্য জায়গায় নিয়ে যেতে এসেছি। একবার, দুইবার, তিনবার একই কথা বলল আবি, কিন্তু কোনো সারা শব্দ পাওয়া গেল না। উদ্বিগ্ন হয়ে উঠল সে, বলল, নিশ্চয়ই মারা গেছে। ওহ, ওর মৃত্যুর জন্য মিশর এখন আমাকে দায়ী করবে। কাকু, তুমি যাও, দেখো গিয়ে এসে। তুমি জাদুকর, তোমার তো ভয়ের কিছু নেই। কিন্তু জ্যোতিষী তখন অন্যরকম ভাবছে। ইতস্তত করতে লাগলো সে। শেষে আবি যখন তার সিরার কাঠের ছুরিটা তুলল মারার জন্য, তখন কাকু সিঁড়ি দিয়ে উঠতে শুরু করলো। একটা একটা করে সিঁড়ি টপকে গিয়ে দাঁড়ালো সে তুয়ার ঘরের সামনে। হাঁটু গেড়ে বসে
চাবির ছিদ্র দিয়ে উকি দিয়ে দেখল শূন্য ঘরটা। হামাগুড়ি দিয়ে উল্টো দিকে আস্তির ঘরের সামনে গেল, সেটাও খালি। ভয়ে সাহস বেড়ে গেল কাকুর। সিঁড়ি বেয়ে মিনারের ছাদে উঠে গেল সে, সেখানেও কেউ নেই। ফিরে এসে আবিকে জানালো রানী কোথাও নেই। মেম্বিসের অধিষ্ঠাতা দেবতা তাহার কসম, হতাশায় চিৎকার করে উঠল আবি। এ রানী হয় পালিয়েছে, নয়তো নীলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। এখন পুরো মিশর লাগবে আমার পিছনে, নয়তো দেবতারা। প্রতারক ভণ্ড, এই তোমার স্বপ্নের ব্যাখ্যা? নিশ্চিত না হয়ে এত কথা বলা ঠিক নয় কুমার, অবিচল ধৈর্যের প্রতিমূর্তি হয়ে জবাব দিল কাকু। মন্দিরের সব জায়গায় খুঁজে দেখতে হবে, ওরা অন্য কোথাও সরে গিয়ে থাকতে পারেন। খোঁজ শুরু হলো, কক্ষের পর কক্ষ পেরিয়ে শেষ পর্যন্ত ওরা ভেতরের মিলনায়তনে এলো। ফারাও মেম্বিসে আসার পর এখানে তার সিংহাসন আর দরবার স্থাপন করা হয়। মিলনায়তনটি এমনিতেই প্রায় অন্ধকার, উপর দিকের কয়েকটা ঝাঁঝরি দিয়ে সামান্য আলো আসছে। এখন সূর্যোদয়ের সময় রীতিমতো রাতের মতো অন্ধকার সেখানে। আবির সঙ্গী সাথীরা কিছুই দেখতে পাচ্ছে না সেই অন্ধকারে। হাতড়ে হাতড়ে খুঁজে চলছে তারা, কিছুতেই হাত বাঁধছে না। একটু পরেই পূব দিকের দেয়ালে ওসিরিসের চোখের মতো দেখতে এক ফোকর দিয়ে উদীয়মান সূর্যের এক ঝলক আলো এসে পড়ল মিলনায়তনে। সেই আলোয় সবাই দেখল দেবীর 1000 বছরের পুরনো বেদির উপর স্থাপিত সিংহাসনে বসে আছে নেতের তোয়া মিশরের মহামহিম রানী। সে কি তার রূপ আর মহিমা যেন অন্ধকারের ভেতর এক ফালি অগ্নিশিখা। তার রাজকীয় পোশাক, দেহের অলঙ্কার, হাতের রাজদণ্ড আর মাথায় জোর মুকুট সূর্যের আলোয় ঝিকিয়ে উঠেছে। তবে এসবের চাইতেও বেশি ঝলক দিচ্ছে তার তীক্ষ্ণ ধার আয়ত চোখ দুটো। সেই চোখের দৃষ্টিতে এমন কিছু আছে, যারা তাকিয়েছিল সেদিকেই তাদের ভেতরটা কুকড়ে গেল ভয় আর শ্রদ্ধায়। কানাকানি করতে লাগলো, এ নারী নয়, দেবী। পিছিয়ে এসে এক জায়গায় গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়ালো তারা। অবশেষে সাহস সঞ্চার করে কাকু বলল, ওই যে আপনার বধূ কুমার, এমন বধূ কোনো মানুষ আর আগে দেখেনি। যান, ওকে গ্রহণ করুন। সঙ্গে সঙ্গে অন্যরা বলে উঠল, হ্যাঁ কুমার, যান, ওকে গ্রহণ করুন। আবি অন্যদের চাইতে মোটেও কম ভয় পায়নি, কিন্তু সবার এই একই কথার পর দাঁড়িয়ে থাকা চলে না। এগোতে শুরু করল সে, যদিও বারবার পেছনের দিকে তাকাচ্ছে। সিংহাসনের সামনে পৌঁছে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল চুপচাপ। অনেকক্ষণ এভাবে দাঁড়িয়ে রইল আবি। কি বলবে কিছু বুঝতে পারছে না, বিরক্ত লাগছে ওর। তারপর হঠাৎ নূপুর নিক্ষণের মতো পরিষ্কার একটা কণ্ঠস্বর শুনতে পেল সে। মেম্বিসের প্রশাসক, এখানে কেন তুমি? ফারাও তোমাকে বন্দি করার পর যেখানে রেখেছিল সেখানে নয় কেন? ওহো, মনে পড়েছে, ফারাওয়ের ব্যক্তিগত পরিচারিকা, তোমার বেতনভুক্ত গুপ্তচর মেরিত্রা তোমাকে বের করে এনেছে। ও এখানে নেই কেন? জাদুকর কাকুকে দেখতে পাচ্ছি। জাদুর মূর্তি বানিয়ে যে ফারাওয়ের জন্য মৃত্যু ডেকে এনেছে সে আছে, অথচ তার সাহায্যকারী নেই। কাল রাতে ওর যে ঠোঁট কেটেছে তার জন্য চিকিৎসকের কাছে গেছে বলেই কি সে আসতে পারেনি? তুমি যখন স্বপ্নের ব্যাখ্যা শুনবার জন্য কাকুর কাছে গিয়েছিলে তার ঠিক আগেই তো ওর ঠোঁট কাটে, তাই না? এসব কথা তুমি জানলে কি করে রানী? আমার প্রাসাদেও কি তোমার গুপ্তচর আছে? হ্যাঁ কুমার আবি, আমার কাকা। শুধু তোমার প্রাসাদে নয়, সব জায়গায় আমার চর আছে। আমি যা দেখতে পান তার কন্যা তার জানতে পারে। তুমি তো তোমার স্ত্রী করার জন্য আমাকে নিতে এসেছো, তাই না? আমি প্রস্তুত। সাহস থাকলে তোমার ইচ্ছা পূরণ করো। সাহস থাকলে? কেন আমি সাহস করব না রানী? সন্দেহের সুর আবির গলায়। মেম্বিসের কুমার, এই প্রশ্নের জবাব তোমাকে খুঁজে বের করতে হবে। আচ্ছা, একটা কথা বলবে, কাল রাতে কাকুর ঘরে কোনো কারণ ছাড়াই জাদু স্ফটিক গোলকটা ভেঙে গেল কেন? আর তুমি কেন ধরে নিলে যে কাকু চাবুক না খেয়ে কখনো সত্য বলে সে তোমাকে স্বপ্নের ব্যাখ্যা ঠিক ঠিক দিয়েছে? আমি জানি না রানী, বলল আবি। আগুন ঝরা চোখে জ্যোতিষীর দিকে তাকিয়ে যোগ করল, কাকুর ব্যাপারটা নিয়ে আমি পরে কথা বলবো। দরকার হলে তুমি যেভাবে বলবে সেভাবেই ওর বিচার করব। না কুমার আবি, তুমি যেমন জানো না তেমনি কাকু কিছু জানে না।
জানি কেবল আমি। আমেন আমাকে ভবিষ্যৎ দেখার ক্ষমতা দিয়েছে বলে আমি জানি, এবং যা জানি তা গোপন রাখি। তা যদি না করতাম, আবি, তোমার ভবিষ্যৎ সম্পর্কে এমন কথা আমি জানি যা শুনলে তোমার চুল সাদা হয়ে যাবে, আর তোমার উপদেষ্টা কাকু তার গুপ্তচর মেরিত্রাকে এমন পুরস্কার দেবে যে নির্যাতন কক্ষ ওদের কাছে অনেক শান্তিময় মনে হবে। কিন্তু বলাটা আইনসঙ্গত নয়, আর এই বিয়ের আনন্দের সময় তা সুখকর নয়। একটা থামের ছায়ায় আশ্রয়ে দাঁড়িয়ে কাকু ঠক ঠক করে কাঁপছে, পালে ছুটে পালাতো, আর আবি ও তার পারিষদরা ভয়ানক এক অস্বস্তি নিয়ে তাকিয়ে আছে সিংহাসনে আসীন রানীমূর্তির দিকে। আবিরও মনে হচ্ছে চলে যায় রানীর সামনে থেকে। দুবার সে দরজার দিকে তাকালো, কিন্তু কিসে যেন বেঁধে রাখল তাকে। তোমার কথাগুলো রানী দুধার তলোয়ারের মতো কাটছে, মনে হচ্ছে ক্ষতস্থানে বিষ পড়ছে। এখন বলো, যদি তুমি মানুষই হবে, 7 দিনের অনাহারে তোমার সৌন্দর্য একটুও ম্লান হয়নি কেন? ওই রাজকীয় পোশাক এই শূন্য মন্দিরে কে এনে দিল তোমাকে? তোমার পালক মা আসতেই বা কোথায়? দেবতারা আমাকে খাইয়েছেন, আর আমার এই পোশাকও তারাই এনে দিয়েছেন। আর আজ থেকে আমি সাইপ্রাসে পাঠিয়েছি বিশেষ এক সুগন্ধি আনার জন্য। ওই সুগন্ধি সাইপ্রাস ছাড়া আর কোথাও তৈরি হয় না। না, ভুল বললাম কুমার, কাল তাকে সুগন্ধি আনতে পাঠিয়েছিলাম, সেই সুগন্ধি আমি মেখেছি। আসতে এখন থিবিতে আমার একটা কাজে আছে, গোপন কিছু নয়। ফারাওয়ের হত্যাকাণ্ড ও তার সাথে কেমন করে বিশ্বাসঘাতকতা করা হয়েছে তার ইতিহাস তার সমাধি মন্দিরের প্রথম কামরায় লিখে রাখার জন্য পাঠিয়েছি। এই অবিশ্বাস্য অশুভ কথা শুনে আবির সঙ্গীদের কলজে শরীর ছেড়ে বেরিয়ে আসতে চাইল। পা করে তারা দরজার দিকে পিছাতে লাগল। আবিও তাদের মধ্যে আছে। কি হলো, তোমরা আমাকে এখানে একা ফেলে রেখে যাবে নাকি? দুঃখের সুরে বলে উঠল রানী, যদিও সে সুরে দুঃখের চাইতে বিদ্রুপেই খুঁজে পাওয়া যায় বেশি। আমার ক্ষমতা আর জ্ঞান তোমাদের ভয় পাইয়ে দিয়েছে। কি করবে বলো? পানপাত্র উল্টে দিলে মদ ঢেলে পড়বেই। তবু এটা তো ঠিক, তোমার উপস্থিতিতে রাজার প্রাসাদে শ্রীবৃদ্ধি হয়। হোক না তা তোমার মতো রাজার প্রাসাদ। তোমাকে ওসিরিস পছন্দ করেন। দেখো, তোমার মন ভোলানোর জন্যে এখন আমি নাচ গান করব, যেমন নাচ করেছিলাম কেশ যুবরাজের সামনে। খুব ধীরে সিংহাসন থেকে উঠে এলো রানী। তারপর যেন বাতাসে ভেসে নাচের ভঙ্গিতে শরীর দোলাতে দোলাতে এসে দাঁড়ালো আবি আর তার সঙ্গীদের সামনে। হালকা চালে কয়েক মুহূর্ত নাচের পর গান শুরু করল সে। গানের কথাগুলো এর আগে কেউ কখনো শোনেনি, তবু প্রত্যেকের মনে হলো তাদের হৃদয়ের এক গোপন দরজা যেন খুলে গেল, টেনে নিয়ে গেল তারুণ্যের স্মৃতি। প্রত্যেকের সামনে নাচতে লাগলো রানী নয়, যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসত, সেই নারী। দেহে হারানো সেই প্রেমের স্পর্শ অনুভব করতে লাগলো তারা। কানে কানে শুনতে লাগলো তাদের হারিয়ে যাওয়ার হুতাশ্বাস। বৃদ্ধ ধূর্ত আবিও এ থেকে বাদ রইল না, যদিও তার মনের সচেতন অংশ দিয়ে সে বুঝতে পারছে এই গান তাকে এক সুউচ্চ গিরিখাতের কিনারে নিয়ে যাচ্ছে। গান যখন শেষ, তার মনে হলো সে সেই গিরিখাতের কিনারা থেকে পরে শূন্যে ভাসছে। নাচ শেষে গানের রেশ যখন মিলিয়ে গেল, মৃদু হেসে নারী বলল, যাও এখন কুমার, তোমরা যাও, আমাকে রেখে যাও তোমার নিঃসঙ্গ ঘরে। ফারাও যতদিন না পশ্চিমের ওপাশে তার নতুন রাজ্য থেকে ডেকে পাঠান, ততদিন আমি এখানেই থাকব। কিন্তু ওরা গেল না। ইচ্ছে থাকলেও যেতে পারত না। অদৃশ্য কোনো শক্তি তাদেরকে বেঁধে রেখেছে সেখানে। আবি চোখ সরাতে পারছে না রানীর উপর থেকে। তার পায়ের কাছে হাঁটু গেড়ে বসে তরবার করে বলে যাচ্ছে নিজের আবেগ আর কামনার কথা। মুখে মৃদু হাসি নিয়ে শুনে গেল রানী। আবির কথা শেষ হলে বলল, মানে তুমি আমাকে যতটা ভয় পাও তার চেয়ে বেশি ভালোবাসো? ভালো, তোমার নিয়তি এর চেয়ে সুখকর হলে ভালো হতো। ভবিষ্যৎ বলা বেআইনি, তাই তা বলবো না, নিজে জানবে সময় হলে। এখন এতটুকু জানো, মেম্বিসে মহা আড়ম্বরের এক বিয়ে হবে। এমন বিয়ের কথা উত্তর ও দক্ষিণ ভূখণ্ডের কেউ কোনোদিন শুনেনি, দেখেনি। আর তুমি আবি মিশরের রানীর পাশে বসবে আর আলোয় আলোকিত হবে।
ফারাওকে পরাজিত করে সেই স্থান তুমি অর্জন করেছ। তোমার ঘুমের ভেতর ফারাও তো সেই প্রতিশ্রুতি দিয়েছেন, তাই না? এসো, নতুন দিনের সূর্যের আলো ছড়াচ্ছে। ছায়াকে বিদায় জানিয়ে আমরা সেই আলোয় পা রাখি। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন হ্যানরি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প মর্নিং স্টার এর ৬ষ্ঠ পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো লেগে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন। স্বাধীন বাংলাদেশের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা।